দূরের এবং কাছের যে সকল শিক্ষার্থী আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসের সঙ্গে সম্পৃক্ত আছো তাদের সকলের প্রতি শুভেচ্ছা। গত দিনের ন্যায় আজকেও তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, লেকচারার ফিজিক্স, পাটগ্রাম মহিলা কলেজ। গত ক্লাসে আমরা দেখেছিলাম রাশি কি, রাশির ক্লাসিফিকেশান অর্থাৎ স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এবং এদের উদাহরণ। তার পাশাপাশি দেখেছিলাম বিভিন্ন প্রকার ভেক্টর রাশি সম্পর্কে, যেমন একক ভেক্টর, শূন্য বা নাল ভেক্টর, অবস্থান ভেক্টর, আয়ত একক ভেক্টর, পোলার ভেক্টর, স্বাধীন ভেক্টর ইত্যাদি ভেক্টর সম্পর্কে আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব ভেক্টর রাশির যোগ। ভেক্টর রাশির যোগ পড়ার আগে আমরা দেখব লব্ধি। লব্ধি কী? লব্ধি হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের যোগফল, অর্থাৎ দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর রাশির যোগফলের ফলে সৃষ্ট নতুন ভেক্টরকে বলা হবে লব্ধি। যেমন এফ ভেক্টর প্লাস এফ ভেক্টর ইকুয়াল হবে 2f ভেক্টর। 2f ভেক্টর হচ্ছে এফ ভেক্টর দ্বয়ের লব্ধি। এখানে বলে রাখা ভালো, ভেক্টর রাশির যোগ শুধুমাত্র সমজাতীয় ভেক্টর রাশির মধ্যে হয়, ভিন্ন জাতীয় ভেক্টর রাশির মধ্যে হয় না। যেমন যদি বল এফ ভেক্টর প্লাস বেগ ভি ভেক্টর, এটির মধ্যে ভেক্টর রাশির যোগ হবে না, কারণ দুটি ভিন্ন জাতীয় রাশি। শুধুমাত্র একই জাতীয় রাশির মধ্যে ভেক্টর রাশির যোগ হবে। তো ভেক্টর রাশির যোগ মোট 5টি পদ্ধতিতে হয়ে থাকে, যেমন ভেক্টর যোগের সাধারণ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের উপাংশ সূত্র এবং ভেক্টর যোগের বহুভুজ সূত্র। এই মোট 5টি পদ্ধতিতে হয়ে থাকে। 5টি পদ্ধতির মধ্যে এখন আমরা দেখব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতেছি, এ বি সি একটি ত্রিভুজ। এ বির দিকে একটি ভেক্টর ক্রিয়াশীল পি, বি সি এর দিকে ভেক্টর ক্রিয়াশীল কিউ এবং এ সি এর দিকে ভেক্টর ক্রিয়াশীল আর। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটি ত্রিভুজ। এ বি এবং বিসি এই দুইটি বাহু সন্নিহিত এবং সন্নিহিত বাহুদ্বয়ের দিকে পি এবং কিউ ক্রিয়াশীল এবং পি এবং কিউ একই ক্রমে। আবার আরেকটি ভেক্টর দেখতে পাচ্ছি আর, যেটি এসি এর দিকে ক্রিয়াশীল, অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের বিপরীত ক্রমে ক্রিয়াশীল। তাহলে ত্রিভুজ সূত্রটাকে আমরা এভাবে বলতে পারি, কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। আবার বলছি, দুটি সমজাতীয় ভেক্টর কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশিত হলে তৃতীয় বাহুটি, অর্থাৎ ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। তাহলে এবিসি ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর, বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল আর ভেক্টর, বা আরকে পক্ষান্তর করে লেখা যায় পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়াল 0। এটি হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের গাণিতিক রূপ। আবার একটা বিষয় আমরা খেয়াল করব, যদি তিনটি ভেক্টর কোনো ক্রমে একই ক্রমে হয়, তিনটি ভেক্টর যদি একই ক্রমে ক্রিয়াশীল থাকে, অর্থাৎ দিলাম পি ভেক্টর, এইদিকে কিউ ভেক্টর, এইদিকে আর ভেক্টর, তাহলে এই ক্ষেত্রে গাণিতিক রূপটা হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল 0। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব, এমসিকিউতে বিভিন্নভাবে এই প্রশ্নগুলো আসে। যাই হোক, আমরা ত্রিভুজ সূত্র বুঝতে পারছি অবশ্যই। এখন আমরা দেখব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। কর্ণ আঁকা হলো ও এ বি সি, এটি সামান্তরিক। ধরে নিই ও এর দিকে একটা ভেক্টর ক্রিয়াশীল পি, ও সির দিকে একটা ভেক্টর ক্রিয়াশীল কিউ এবং ও বির দিকে ভেক্টর ক্রিয়াশীল আর। তাহলে ও এবং ও সি দুটো সন্নিহিত বাহু, এখানে ও বিন্দুতে একই সময়ে দুটি ভেক্টর পি এবং কিউ ক্রিয়াশীল, তাহলে সামান্তরিকের কর্ণ হবে এই ভেক্টর দুটো লব্ধি। তাহলে সূত্রটাকে আমরা এভাবে বলতে পারি, কোনো সামান্তরিকের কোনো বিন্দুতে একই সময়ে দুটি সমজাতীয় ভেক্টর দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করলে সামান্তরিকের কর্ণ উক্ত ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। তাহলে
আমরা দেখতে পাচ্ছি ও এ বরাবর পি ভেক্টর ও সি বরাবর কিউ ভেক্টর, তাহলে পি এবং কিউ ভেক্টরের লব্ধি আর হবে কর্ণ অর্থাৎ ও বি বরাবর ক্রিয়াশীল। তাহলে সামান্তরিক সূত্রকে আমরা এভাবে লিখতে পারি গাণিতিকভাবে, ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর ইকুয়াল ও বি ভেক্টর, বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল আর ভেক্টর। এটি হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ। এখান থেকে আমরা এখন লব্ধি আর এর মান নির্ণয় করব। লব্ধির আর এর মান নির্ণয় করতে গিয়ে প্রথমে আমরা ও এ বাহুটাকে বর্ধিত করি এবং বর্ধিতাংশের উপর লম্ব টানি, অর্থাৎ ও একে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং বর্ধিতাংশের উপর বিডি লম্ব আঁকি। ধরি নেই কোণ এ ও সি ইকুয়াল আলফা, তাহলে অনুরূপ কোণ হবে বিএডি, এটিও আমার আলফা হবে। আবার যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেহেতু ও সি ভেক্টর ইকুয়াল যদি কিউ ভেক্টর হয়, তাহলে এ বি ভেক্টর ইকুয়াল আমার কিউ ভেক্টর হবে। তাহলে চিত্র থেকে দেখা যাচ্ছে ও বি ডি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ও বি ডি সমকোণী ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি ও বি স্কোয়ার ইকুয়াল ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল ওডিকে লেখা যায় ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটিকে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে লেখা যাবে ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস বিডি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করতেছি। এখন একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা চিত্রে, আরেকটি এবিডি ত্রিভুজ এবিডি হতে আমরা দেখব আমরা এডি এবং বিডি এর মান বের করব। তো চিত্র এবিডি দেখা যাচ্ছে এডি হচ্ছে ভূমি, অতিভুজের মান দেওয়া আছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ কস। তাহলে আমরা যদি কস আলফা লিখি, ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এবি, বা এডি ইকুয়াল লেখা যাবে এবি কস আলফা। আবার বিডির মান বের করব। তো বিডি হচ্ছে আমাদের লম্ব, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ সাইন। তাহলে আমরা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল বিডি ডিভাইডেড বাই এবি, বা বিডি ইকুয়াল এবি সাইন আলফা। এই মানগুলি এখন আমরা 1 নম্বর সমীকরণে প্রয়োগ করব। তাহলে লিখতে পারি ও বি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2 ও এ ইন্টু এডি, এডি অর্থাৎ এবি কস আলফা প্লাস বিডি স্কোয়ার এবি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, বা ওবি অর্থ আর আর স্কোয়ার, ও অর্থ পি পি স্কোয়ার প্লাস এবি অর্থ কিউ কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু ও অর্থ পি এবি অর্থ কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, বা আর ইকুয়াল রুট ওভার লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা এবং কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা থেকে যদি কিউ স্কোয়ার কমন নেই, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা থেকে যার মান হচ্ছে 1, সেহেতু আমরা শুধুমাত্র কিউ স্কোয়ার লিখতে পারি প্লাস 2পি কিউ কস আলফা। এটি হচ্ছে আমার লব্ধির মান। সামান্তরিকের সূত্রের অনুসারে যে লব্ধি পেলাম আমরা, সেই লব্ধির মান হচ্ছে এটি। আশা করি সকলে বুঝতে পারছো। অবশ্য আলফার মানের বিভিন্ন ধরনের আলফার মানের কারণে আর এর মানটা পরিবর্তন হবে, সেটা আমরা একটু পরবর্তীতে দেখব। এখন আমরা দেখব লব্ধির দিক। লব্ধির দিক অর্থাৎ লব্ধি ভেক্টরটি পি এবং কিউ কোনো একটি ভেক্টরের সঙ্গে কত কোণে ক্রিয়া করছে, সেটি হচ্ছে লব্ধির দিক। ধরে নেই আর ভেক্টরটি পি ভেক্টরের সঙ্গে থিটা কোণে ক্রিয়াশীল। আর ভেক্টর তথা লব্ধি ভেক্টর পি ভেক্টরের সঙ্গে থিটা কোণে ক্রিয়াশীল।
তাহলে ত্রিভুজ ও বি ডি হতে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তো বিডি ডিভাইডেড বাই ওডি, অর্থাৎ বিডি ডিভাইড বাই ওএ প্লাস এডি, বা থিটা ইকুয়াল ট্যান ইনভার্স বিডি আমরা এর আগে বের করে ফেলছি এবি সাইন আলফা ডিভাইডেড বাই ওএ অর্থ হচ্ছে ওএ থার্ড প্লাস এডি অর্থ হচ্ছে এবি কস আলফা ইকুয়াল ট্যান ইনভার্স এবি অর্থ কিউ সাইন আলফা ডিভাইড বাই ওএ অর্থ পি প্লাস কিউ কস আলফা। এটি হচ্ছে আমার লব্ধির দিক, অর্থাৎ লব্ধি ভেক্টরটি পি ভেক্টর বা কিউ ভেক্টরের সঙ্গে কত কোণে ক্রিয়া করবে সেটি যদি বের করতে চাই তাহলে আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা দেখব আলফার বিভিন্ন মানের কারণে আর এবং থিটা এর মানের কীরকম পরিবর্তন হয়। ধরি আলফা ইকুয়াল 0 ডিগ্রি, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আর এর মান কত হবে? আর ইকুয়াল লিখতে পারি আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস 0 ডিগ্রি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos 0 ডিগ্রি মান 1 ইকুয়াল রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ, এবং এটি হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। অর্থাৎ দুটি ভেক্টর যখন পরস্পর একই রেখা বরাবর একই দিকে ক্রিয়াশীল থাকে তখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যখন শূন্য হয় তখন লব্ধির মান সর্বোচ্চ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির মানের যোগফলের সমান, অথবা কথাটাকে আমরা এভাবে বলতে পারি লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির মানের যোগফল অপেক্ষা বড় হতে পারে না, কারণ এখানে পি এবং কিউ এর সঙ্গে অন্য কোনো রাশি যুক্ত নাই, অর্থাৎ যোগ অবস্থায় নেই, সেহেতু লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির মানের যোগফলের সমান। আমরা একটা উদাহরণ দিতে পারি। ধরি এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে একজন 10 নিউটন বলে প্রয়োগ করে টানছে, আর একজন 15 নিউটন, একজন 10 নিউটন এবং একজন 15 নিউটন বল প্রয়োগ করে টানছে একই দিকে। তাহলে এই ক্ষেত্রে আলফার মান হচ্ছে আমার 0 ডিগ্রি। তাহলে এখানে বস্তুটি সর্বমোট বল অনুভব করবে 25 নিউটন, 10 প্লাস 15 25 নিউটন বল অনুভব করবে। এবার দেখব দিক। তাহলে লব্ধি যদি একই দিকে, অর্থাৎ একটু আগে যেটা বললাম পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি একই রেখা বরাবর একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধি ভেক্টর দিক কোন দিকে হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স কিউ ইন্টু সাইন 0 ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস 0। সাইন 0 অত 0, তার মানে ট্যান ইনভার্স 0 ইকুয়াল 0, অর্থাৎ লব্ধি ভেক্টরটিও হবে, লব্ধি ভেক্টরটি এই দুটি ভেক্টরের দিক বরাবর একই রেখা বরাবর ক্রিয়াশীল হবে। সেক্ষেত্রে থিটার মান হবে আমার 0 ডিগ্রি। এবার দেখব আমরা আলফা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ পরস্পর বিপরীত দিকে আলফা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয় তাহলে আর এর মানে কীরকম পরিবর্তন হবে? কস 180 ডিগ্রি হবে মাইনাস কস 180 ডিগ্রি অর্থ -1, তো এটা হলো পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল পি ভ্যারিয়েশন কিউ। পি ভেরিয়েবল কিউ, অর্থাৎ যে বড় হবে সে আগে বসবে, কারণ লব্ধির মান কখনো ঋণাত্মক হতে পারে না, সেহেতু পি মাইনাস কিউ হতে পারে বা কিউ মাইনাস পিও হতে পারে, এবং এটি হচ্ছে আমার লব্ধির সর্বনিম্ন মান। অর্থাৎ আলফার মান যখন 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি মানে একই রেখা বরাবর বিপরীত দিকে হয়, তখন লব্ধির মান সর্বনিম্ন হয়। অর্থাৎ এরকম
একটি ভেক্টর এইদিকে, একটি ভেক্টর এইদিকে, এদিকে ধরলাম পি ভেক্টর, এদিকে ধরলাম কিউ ভেক্টর। এখানে আলফা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তখন কোনো বস্তু সর্বনিম্ন বল অনুভব করবে, সর্বনিম্ন বল অনুভব করবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লব্ধি সর্বনিম্ন মান ভেক্টর দুটির মানের বিয়োগফলের সমান, অথবা লব্ধি সর্বনিম্ন মান ভেক্টর দুটির মানের বিয়োগফল অপেক্ষা ছোট হতে পারে না। আবার আমরা দেখব থিটার মান কিভাবে পরিবর্তিত হয়। tan ইনভার্স কিউ সাইন 180 ডিগ্রি ডিভাইড বাই পি প্লাস কিউ কস 180 ডিগ্রি। tan ইনভার্স সাইন 180 ডিগ্রির অর্থ হচ্ছে 0 0 ডিভাইড বাই পি মাইনাস কিউ, তার মানে tan ইনভার্স 0 tan ইনভার্স 0 অর্থাৎ 0। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি থিটার মানটা হবে আমাদের 0 ডিগ্রি। এখন আমরা দেখব যদি দুটি ভেক্টরের মান সমান হয় তাহলে আর এবং থিটার মান কীরকম পরিবর্তন হয়। দুটি ভেক্টরের মান সমান হলে প্রথমে আমরা লব্ধি ভেক্টর দেখতেছি। ধরি পি ইকুয়াল কিউ, তাহলে আর ইকুয়াল লেখা যায় √/p² প্লাস p² প্লাস 2p² cos আলফা, অর্থাৎ কিউ ইকুয়াল পি, পি গুণ করলে p² √2p² প্লাস 2p² cos আলফা। যদি p² কমন নেই লেখা যাবে √2 কমন হলে হবে 1 প্লাস cos আলফা। তখন লব্ধির মান হবে এটি। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর সমান হলে, দুটি ভেক্টরের মান যদি পরস্পর সমান হয় তাহলে লব্ধি ভেক্টরের মান হবে দিস। থিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি tan ইনভার্স ধরুন কিউ সাইন আলফা ডিভাইড বাই পি, অর্থ কিউ ধরলাম কারণ যেহেতু পি ইকুয়াল কিউ, কিউ প্লাস কিউ কস আলফা। tan ইনভার্স সাইন আলফা ডিভাইড বাই 1 প্লাস কস আলফা। tan ইনভার্স সাইন আলফার সূত্র হচ্ছে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। ত্রিকোণমিতির নিয়ম অনুসারে আমরা এই সূত্রগুলো পাই। 1 প্লাস কস আলফার সূত্র হচ্ছে 2 cos² আলফা বাই 2। tan ইনভার্স কাটাকাটি যদি আমরা ক্যান্সেল করি তাহলে লেখা যাবে সাইন আলফা বাই 2 ডিভাইড বাই কস আলফা বাই 2। tan ইনভার্স tan আলফা বাই 2 ইকুয়াল আলফা বাই 2। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি সমান ভেক্টর অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের মান যদি সমান হয় তাহলে লব্ধি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। দুটি ভেক্টরের মান সমান হলে লব্ধি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। যাই হোক, তো আজকে আমরা ভেক্টর রাশির যোগ সম্পর্কে বেশ কিছু তত্ত্ব উপাত্ত জানলাম। তো আশা করি সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।